আমি দিতেছি, তুই আমার পাশে গেব। কই তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি দিছি। এই যে বাদাম ভর্তা। আপনি এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কইয়া তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনারা হই না। আপনারা এখানে বসেন। না না ঠিক আছে। একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস বস বস। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভ করছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৮ নম্বর পর্বের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এবং ২৯ নম্বর পর্বের প্রেডিকশন নিয়ে। এই পর্বটা এতটাই ঘটনাবহুল ছিল যে একটানা দেখতে দেখতে মাথায় ঘুরে যাওয়ার জোগাড়। সত্যিকারের পরিচয়ের প্রশ্ন, বিশ্বাসঘাতকতার নতুন মোড় আর ভালোবাসার এক অদ্ভুত টানাপোড়েন, সব মিলিয়ে পর্ব ২৮ নাটকের একটা বিশাল মোড়। তো দেরি না করে সরাসরি শুরু করি। এর আগে একটু বিশেষ কথা বলে নিই। আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই আমরা একটি বিশাল গিভঅ্যাওয়ে আয়োজন করতে যাচ্ছি। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল বোতামটা চেপে দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে ফেলুন, কারণ গিভঅ্যাওয়েতে পুরস্কার পেতে হলে কমেন্টে থাকাটা জরুরি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসে? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন একটু কমেন্ট করে জানান। ভিডিওর শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়। প্রথম অংশ, পর্ব ২৮-এর মূল ঘটনা পর্যালোচনা। মেঘলার পরিচয় সংকট, সবচেয়ে বড় ধাক্কা। পর্ব ২৮-এর সবচেয়ে বড় এবং সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত ছিল মেঘলার পরিচয় নিয়ে যে প্রশ্নটা উঠল সেটা। আলতাফ সাহেব অফিসে এসে সরাসরি দাবি করলেন যে মেঘলা আসল শালিমানা, এবং সেই বিস্ফোরণের পরে মেঘলা যখন বাড়ি ফিরে তার মা বাবার কাছে জানতে চাইল, তখন তার বাবা স্বীকার করলেন যে তারা লোভে পড়ে এই কাজ করেছেন। এই দৃশ্যটা দেখতে দেখতে বুকের ভিতরে একটা চাপা কষ্ট জমে গেছে। মেঘলা বলল, তোমাগো লোভের কারণে আমার মান সম্মান সব ধুলায় মিলাই গেল। এতগুলো মানুষের সামনে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আমাকে প্রতারক বলেছে। আমি কি লোভ করেছিলাম? এই প্রশ্নটা শুধু মেঘলার না, এই প্রশ্নটা দর্শকের মনেও ঘুরপাক খাচ্ছিল। মেঘলা কখনো নিজে থেকে শালিমা পরিচয় নেয়নি, তাকে এই পরিচয়ে পাঠানো হয়েছিল। তারপরও সে আজকে অপমানিত। রাতুলের নতুন ষড়যন্ত্র, চেয়ারে বসা নতুন মুখ। এই পর্বের আরেকটা বিশাল মোড় হল অফিসে গিয়ে অনেক দেখল মেঘলার চেয়ারে অন্য একজন বসে আছে। সে নিজেকে শালিমা চৌধুরী বলে দাবি করছে, আর রাতুল এই নতুন মেয়েটাকে ব্যবহার করে পুরো কোম্পানি দখল করে নিয়েছে। রাতুলের এই চালটা আগের সব চালের চেয়ে ভয়ঙ্কর, কারণ এবার সে শুধু ষড়যন্ত্র করেনি, একটা মিথ্যা পরিচয়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এটা বোঝা দরকার যে রাতুল আসলে কত বড় ঝুঁকি নিচ্ছে। এই ষড়যন্ত্র যদি ধরা পড়ে তার পরিণতি হবে ভয়াবহ। অনিক চৌধুরীর ভূমিকা, সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ। এই পর্বে অনিক চৌধুরী আবারও প্রমাণ করলেন যে তিনি এই নাটকের নৈতিক শক্তি।
তিনি মেঘলার বস্তিতে এলেন, তাকে বললেন, এটা রাতুলের পাতানো ফাঁদ, তুমি আসল শালিমা, আমি প্রমাণ করবই। এই মানুষটার একটা বিশেষ গুণ হল তিনি সত্যকে চেনেন, টাকা বা ক্ষমতার মোহে তিনি অন্ধ হন না। মেঘলার মায়ের হাতে রান্না খেতে বসলেন পুরনো দিনের মতো। এই সরলতাটাই তাকে বিশেষ করে তোলে। বৃষ্টির কথা, যে ব্যথা চাপা রাখে। এই পর্বে বৃষ্টির একটা মাত্র দৃশ্য, কিন্তু সেটাই সবচেয়ে কষ্টের। সে বলল, যে মেয়ের কখনো সন্তান হবে না, সে চাইলেও স্বামীর উপর সব অধিকার দেখাতে পারে না। এই একটা কথাই বৃষ্টির ভেতরের সব কষ্ট বেরিয়ে এলো। তারপরও সে বলল, শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তাকে কষ্ট দিও না। এই নিঃস্বার্থ ভালোবাসাটা দেখে মনটা ভারী হয়ে যায়। অনেকের বস্তিতে আসা, পুরনো উষ্ণতার ছোঁয়া। অনেক যখন বস্তিতে এলো এবং মেঘলার মায়ের হাতের বাদাম ভর্তা খেতে বসল, এই দৃশ্যটা একটু হলেও আশার আলো দেখালো। মেঘলার মা বললেন, ব্যবসার কাজ সারা জীবন করা যাইব, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে কোটি টাকা দিয়েও ফেরত আনতে পারবে না। এই কথাটা শুধু খাওয়ার নিমন্ত্রণ না, এটা একটা দর্শন। আর অনেক থাকল, এটাই ইঙ্গিত দেয় যে তার বুকের ভিতরে মেঘলার জন্য একটা জায়গা এখনও আছে। দ্বিতীয় অংশ, শক্তিশালী ডায়লগ বিশ্লেষণ। ডায়লগ 1। যার নিজের কোনো পরিচয় নাই, হেরাবার কিসের সুখ। এই ডায়লগটা মেঘলার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তের প্রকাশ। একটা মানুষ যখন জানতে পারে তার পরিচয়ই নকল, তখন সে আর নিজেকে কোথাও স্থাপন করতে পারে না। মেঘলা বলল, সে শালিমাও হতে পারল না, অনেকের মেঘলাও থাকতে পারল না, সন্তানের পিতৃপরিচয়ও দিতে পারছে না। এই তিনটা শূন্যতা একসাথে একজন মানুষকে কতটা ভেঙে দিতে পারে, সেটা এই একটা ডায়লগেই ধরা আছে। এখানে লেখক সমাজের একটা গভীর সত্য তুলে ধরেছেন। আমাদের সমাজে পরিচয়হীন মানুষের কোনো মূল্য নেই। এই বাস্তবতাটাই মেঘলার কণ্ঠ দিয়ে বলা হয়েছে। ডায়লগ 2। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না, আমি প্রমাণ করবই, মেঘলা যে আসল শালিমা। অনিক চৌধুরীর এই কথাটা পুরো পর্বের সবচেয়ে আশার বাণী। চারদিকে যখন অন্ধকার, তখন এই একটা কণ্ঠ বলল, সত্য জিতবেই। এই ডায়লগে একটা জিনিস লক্ষ্য করার মতো, অনিক চৌধুরী বললেন না যে আমি চেষ্টা করব বা হয়তো সম্ভব হবে, তিনি বললেন প্রমাণ করবই। এই দৃঢ়তাটা তার চরিত্রের সবচেয়ে বড় শক্তি। ডায়লগ 3। আমার নিজের স্বামী আমাকে বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করাবো কেমন করি। মেঘলার এই কথাটা তার সমর্পণের প্রকাশ। সে হার মেনে নিচ্ছে না। সে বলছে, যে মানুষটার বিশ্বাস আমার সবচেয়ে বেশি দরকার, সেই আমাকে বিশ্বাস করে না, তাহলে বাকি সব লড়াই দিয়ে কি হবে। এই ডায়লগে মেঘলার ভেতরের একাকিত্বটা স্পষ্ট। সে সব হারিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে স্বামীর অবিশ্বাসে। রাতুল বেঈমান, এটা ওর পাতানো চাল ছিল, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছ। অনিক চৌধুরী মেঘলাকে এই কথা বলে আসলে তাকে জাগানোর চেষ্টা করছেন। তিনি বলছেন, তুমি দোষী না, কিন্তু তুমি হার মেনে নিয়ে দোষীদের কাজ সহজ করে দিচ্ছ। এই দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। হার না মানাটাই সত্যিকারের লড়াই। মেঘলা যদি চলে আসে, ষড়যন্ত্রকারীরা জিতে যায়। ডায়লগ 5। বস্তির থেকে তুলে নিয়ে এসে শালিমা বিল্ডার্সের মালিক বানিয়ে দিয়েছেন, কাজটা মোটেও ঠিক করেননি। আলতাপ সাহেবের এই কথাটা শুনতে ভিলেনের মতো, কিন্তু এর ভেতরে একটা সামাজিক বাস্তবতা আছে। এই সমাজে গরিব মানুষের ওপরে উঠে আসাটাকে অনেকে মেনে নিতে পারে না। এই মানসিকতাই আলতাপ সাহেবের ডায়লগে প্রকাশ পেয়েছে। লেখক এখানে সমাজের শ্রেণী বৈষম্যকে একটা ভিলেনের মুখ দিয়ে বলিয়েছেন, যাতে দর্শক বুঝতে পারে এই চিন্তাটা আসলে কতটা ভুল। ডায়লগ 6। ব্যবসার কাজ সারা জীবন করা যাইব, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে কোটি টাকা দিয়েও ফেরত আনতে পারব না। মেঘলার মায়ের এই কথাটা পুরো পর্বের সবচেয়ে মানবিক মুহূর্ত। একজন মা যখন জানেন তার মেয়ের স্বামী দূরে চলে গেছে, তখন তিনি শুধু একটা রাতের খাবার দিয়ে সেই দূরত্বটা কমানোর চেষ্টা করছেন। এই সরলতাই মেঘলার মায়ের চরিত্রকে এত প্রিয় করে তোলে। ডায়লগ 7। আমি কই মাছের প্রাণ, আমি সহজে মরি না।
রাতুলের এই কথাটা তার ভেতরের আত্মবিশ্বাস এবং দুঃসাহসের প্রকাশ। সে জানে সে অনেক শত্রু তৈরি করেছে, কিন্তু সে ভয় পাচ্ছে না। এই ধরনের ভিলেন আসলে বেশি ভয়ঙ্কর, কারণ সে হিসাব করে চলে, আবেগে সিদ্ধান্ত নেয় না। তার পতন যখন হবে সেটা বড় ধরনের হবে, কিন্তু সেটা সহজে আসবে না। তৃতীয় অংশ, চরিত্র বিশ্লেষণ। মেঘলা ভেঙে পড়েও যে দাঁড়িয়ে থাকে। পর্ব ২৮-এ মেঘলার চরিত্র একটা নতুন মাত্রায় পৌঁছেছে। এর আগে সে শক্তিশালী ছিল, লড়াই করেছে, প্রতিশোধ নিয়েছে, কিন্তু এই পর্বে সে প্রথমবারের মতো সত্যিকার অর্থে ভেঙে পড়ল। তার কান্নার দৃশ্যটা শুধু অভিনয় না, এটা একটা মানুষের ভেতরের সব কষ্টের বিস্ফোরণ। সে জানতে পারল তার পরিচয় নিয়ে তার মা বাবাও মিথ্যা বলেছে। এই আঘাতটা সবচেয়ে গভীর। তবে মেঘলার সবচেয়ে বড় শক্তি হল সে যতবার ভাঙে ততবার উঠে দাঁড়ায়। এই পর্বেও শেষ পর্যন্ত অনিক চৌধুরীর কথা শুনে তার চোখে একটু আলো ফিরে এলো। পরের পর্বে মেঘলাকে আরও শক্তিশালী রূপে দেখতে পাব বলে আশা করি। মেঘলার চরিত্রে সবচেয়ে প্রশংসনীয় দিক হল সে কখনো খারাপ মানুষ হয়নি। কষ্ট পেয়েছে, প্রতিশোধ নিয়েছে, কিন্তু অন্যায় করেনি। এই সততাটাই তাকে দর্শকের প্রিয় করে রেখেছে। অনিক, যে বোঝে কিন্তু স্বীকার করতে পারে না। অনিকের চরিত্র এই পর্বে একটু নরম হল। সে বস্তিতে এলো, খেলো, থাকল। এটা ছোট ঘটনা মনে হলেও আসলে অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু সমস্যা হলো অনিক এখনও মেঘলাকে সরাসরি বলতে পারছে না যে আমি তোমাকে বিশ্বাস করি। এই অক্ষমতাটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। তার অহংকার এবং আত্মসম্মানের মিশ্রণটা এই চরিত্রকে জটিল করে তুলেছে। সে ভালো মানুষ, কিন্তু তার ভালোবাসা প্রকাশ করার পথে একটা শক্ত দেয়াল আছে। সেই দেয়াল ভাঙার অপেক্ষায় আছি। রাতুল চতুর কিন্তু লোভী। রাতুলের চরিত্র এই পর্বে আরও বিপজ্জনক হয়ে উঠল। সে এখন শুধু ষড়যন্ত্র করছে না, একটা পুরো নতুন মিথ্যা পরিচয় তৈরি করে ফেলেছে। কিন্তু রাতুলের একটা মৌলিক সমস্যা আছে, সে অনেক বেশি লোভী। লোভী মানুষ কৌশলী হলেও শেষ পর্যন্ত নিজের ফাঁদেই পড়ে, কারণ লোভ মানুষকে একটা সময়ের পর অন্ধ করে দেয়। রাতুলের পতনের সময় এলে সেটা হবে নাটকীয় এবং সম্পূর্ণ। সেই মুহূর্তের অপেক্ষায় আছেন দর্শকরা। অনিক চৌধুরী, সত্যের শেষ আশ্রয়। এই পর্বে অনিক চৌধুরী আবারও সেই ভূমিকায় ফিরলেন যেটা তাকে সবার থেকে আলাদা করে। তিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, কোনো স্বার্থ ছাড়াই। তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, তবু তিনি বস্তিতে এলেন, সাধারণ মানুষের সাথে বসলেন। এই সরলতাটাই তাকে মহৎ করে তোলে। অনিক চৌধুরীর ভূমিকা পরের পর্বে আরও বড় হবে। তিনিই হবেন মেঘলার সত্য পরিচয় প্রমাণের মূল শক্তি। বৃষ্টি, যে ভালোবাসে কিন্তু হারায়। বৃষ্টির চরিত্রটা এই নাটকের সবচেয়ে করুণ চরিত্র। সে স্বামীকে ভালোবাসে, কিন্তু জানে সে পুরোপুরি জিতবে না। তবু সে স্বামীকে আটকায় না, শুধু বলে আমাকে কষ্ট দিও না। এই নিঃস্বার্থতাটা একই সাথে তার শক্তি এবং তার ট্র্যাজেডি। পরের পর্বে বৃষ্টির চরিত্রের আরও গভীরে যাওয়ার সম্ভাবনা আছে। আলতাফ সাহেব, ক্ষমতার দালাল। আলতাফ সাহেব এই পর্বে পুরোপুরি খলনায়কের ভূমিকায় এলেন। তিনি রাতুলের হয়ে কাজ করছেন এবং মেঘলাকে অপমান করতে কোনো দ্বিধা করলেন না। এই চরিত্রটা সমাজের সেই মানুষদের প্রতিনিধিত্ব করে যারা টাকার জন্য যে কোনো পক্ষে যেতে পারে। নৈতিকতা তাদের কাছে কোনো বাধা না। মেঘলার মা, অনন্য মাতৃত্বের প্রতীক। এই পর্বে মেঘলার মায়ের কথা না বললেই নয়। মেয়ের কষ্ট দেখে তিনিও ভেঙে পড়েছেন, কিন্তু তারপরও তিনি অনেককে খাওয়ালেন, যত্ন করলেন। একজন মা যখন মেয়ের সুখের জন্য সবকিছু করেন, এই দৃশ্যটা সেটাই মনে করিয়ে দেয়। এই চরিত্রটা নাটকের আবেগের সবচেয়ে বড় উৎস। চতুর্থ অংশ, পর্ব ২৯-এর প্রেডিকশন। এবার আসি সবচেয়ে মজার অংশে। পর্ব ২৯-এ কি হতে পারে সেটা নিয়ে আমার প্রেডিকশন। প্রেডিকশন ১, অনিক চৌধুরী প্রমাণ সংগ্রহ শুরু করবেন। এই পর্বে অনিক চৌধুরী স্পষ্ট বলেছেন তিনি প্রমাণ করবেন মেঘলাই আসল শালিমা। পরের পর্বে তিনি সক্রিয়ভাবে তথ্য এবং প্রমাণ সংগ্রহ শুরু করবেন। পুরনো চাচার কাছ থেকে যে তথ্য পেলেন যে মেঘলাকে বস্তির গেটের সামনে পাওয়া গিয়েছিল, এই তথ্যটাই পরের পর্বের তদন্তের শুরুর বিন্দু হবে। প্রেডিকশন ২, নকল শালিমার আসল পরিচয় বের হবে। রাতুল যে মেয়েটাকে শালিমা পরিচয় বসিয়েছে তার আসল পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। অনেক ইতিমধ্যে সন্দেহ করছেন। পরের পর্বে এই মিথ্যা পরিচয়ের ফাটল ধরতে শুরু হবে। প্রেডিকশন ৩, অনিক এবং মেঘলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হবে।
বস্তিতে রাত কাটানোর পরে অনেকের মনে যে পরিবর্তন আসছে সেটা পরের পর্বে কথায় রূপ নেবে। হয়তো সরাসরি স্বীকারোক্তি না, কিন্তু একটা নরম কথা, একটা বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যাবে। প্রিডিকশন 4, রাতুল নতুন বিপদ তৈরি করবে। রাতুল কখনো চুপ থাকে না। পরের পর্বে সে হয়তো মেঘলার পরিবারের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নেবে, কারণ সে জানে অনিক চৌধুরী সক্রিয় হয়ে গেছেন এবং তার ষড়যন্ত্র বিপদে পড়তে পারে। প্রেডিকশন 5, বৃষ্টির একটা বড় সিদ্ধান্ত। বৃষ্টি এতদিন মেনে নিয়েছে, কিন্তু পরের পর্বে হয়তো সে একটা বড় সিদ্ধান্তের মুখে পড়বে। হয় সে সত্যটা জানার চেষ্টা করবে, নয়তো অনিককে ধরে রাখার জন্য অন্য কিছু করবে। প্রেডিকশন 6, মেঘলার মায়ের কাছ থেকে আরও সত্য বের হবে। মেঘলার মা এবং বাবা এখনও পুরো সত্যটা বলেননি। কিভাবে মেঘলাকে পেয়েছিলেন, সেই রাতের ঘটনা কী ছিল, পরের পর্বে হয়তো এই গল্পের আরও গভীরে যাওয়া যাবে এবং সেই সত্যটাই মেঘলার আসল পরিচয়ের চাবিকাঠি হবে। পঞ্চম অংশ, সামগ্রিক মূল্যায়ন। পর্ব 28 এই নাটকের একটা টার্নিং পয়েন্ট। এখান থেকে গল্পটা দুটো পথে যেতে পারে। হয় মেঘলা ভেঙে পড়বে এবং সব হারাবে, নয়তো সে আবার উঠে দাঁড়াবে এবং সত্যের পথে লড়াই চালিয়ে যাবে। দর্শক হিসেবে আমরা সবাই চাই দ্বিতীয়টা হোক, কারণ মেঘলার মতো মানুষের হেরে যাওয়া উচিত না। এই নাটকের সবচেয়ে বড় শক্তি হল এটা শুধু বিনোদন দেয় না, ভাবায়ও। পরিচয়, শ্রেণী বৈষম্য, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, এই প্রতিটা বিষয়কে নাটক অত্যন্ত সহজ ভাষায় কিন্তু গভীরভাবে উপস্থাপন করেছে। শেষ কথা বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র প্রতিটা পর্বেই নতুন কিছু দিচ্ছে। পর্ব 29-এর জন্য অপেক্ষাটা কঠিন, কিন্তু এই নাটক সেই কষ্টের মূল্য দেয় সবসময়। আমার প্রেডিকশনের মধ্যে কোনটা সঠিক মনে হলো সেটা কমেন্টে জানান, আর আপনার নিজের প্রেডিকশনটাও লিখুন। দেখি কি কতটা মেলাতে পারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আমরা আবার হাজির হব। আল্লাহ হাফেজ।